টিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, সুদের হার কিন্তু বেশ ট্রেজারি বন্ড, বিল বন্ডের অনেকটা কমে গেছে গত 1.5-2 মাসে। আসলে পুঁজিবাজারমুখী হওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শেয়ার বাজারমুখী অনেক ফান্ড আর আসা শুরু হয়েছে বা আসবে, এই ধরনের একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি আপনাদের সবার পরিচিত চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট জনাব সাকিব চৌধুরী। তিনি বর্তমানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের হেড অফ ওয়েলথ অ্যান্ড অ্যাডভাইজারি। আমরা তার কাছ থেকে সামষ্টিক অর্থনীতি, বরাবরের মতোই স্টক পিকিং, মার্কেট সিচুয়েশন, তার ফোরকাস্ট, এগুলো শুনবো। সাকিব ভাই, স্বাগতম। ধন্যবাদ ভাই, আমাকে আজকে বন্ধের দিনে আমাদের সময় দিয়েছেন। যে আমরা ট্রেজারি নিয়েই প্রথমে কথা বলি, যে আসলে আপনার কাছে কি প্রত্যাশিত ছিল যে প্রায় 200 বেসিস পয়েন্টের মতো উইদিন 1.5 মান্থস পড়ে যাবে? প্রত্যাশা ছিল না। মানে গতবার যখন আমি আপনার শোতে আসলাম তখন কিন্তু আমি বলতেছিলাম যে ট্রেজারি রেট ফল করবে, হয়তো ক্লোজ টু পিক। তো তখন মনে রেট ছিল অ্যারাউন্ড 12%, বা লং টার্ম গুলো 12.5% ছিল, 12.67 এরকম উঠে গেছিল। সো ওইখান থেকে অ্যাকচুয়ালি ফল করছে, বাট এত র্যাপিডলি এত মানে একটা বড় গ্যাপ দিবে এটা কেউই আই গেস এস্টিমেট করে নাই। ধরেন এখন 5 ইয়ারের বন্ড লাস্ট যে অকশন হলো, আই থিঙ্ক 10.39% বা 10.37 এরকম একটা পার্সেন্ট, হুইচ ওয়াজ 12 পয়েন্ট সামথিং, মানে 200 বেসিস পয়েন্টের মতো পড়ে গেছে 5 ইয়ারের বন্ড। আর যেটা লাস্ট উইকে ট্রেজারি বিল অকশন হলো সেটাও 10 পয়েন্ট সামথিং। সো এস্টিমেট করা হচ্ছে হয়তো এই উইকে আরেকটু পড়বে, হয়তো অ্যারাউন্ড 10 বা 10 এর নিচেও চলে আসতে পারে। সো এত র্যাপিড ফল নোবডি এক্সপেক্টেড। বাট এখন এই ফলটা কেন হইলো? একটা আমি যতটুকু ট্রেজারি হেডদের সাথে বা যারা ট্রেজারি ম্যানেজ করে বিভিন্ন ব্যাংকে তাদের সাথে কথা বলে বুঝলাম, ব্যাংকগুলোর একটা অ্যান্টিসিপেশন ছিল যে হয়তো পলিসি রেটে কাট হইতে পারে, এই যে মুদ্রানীতিতে যেটা লাস্ট উইকে আসছে। তো এই জন্য ব্যাংকগুলো ভাবছিল যে রেট কাট হইলে র্যাপিডলি আপনার ট্রেজারি রেট ফল করবে। তো ওই কারণে অনেকগুলো ব্যাংকই ওইখানে খুব অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করছে, মানি ডিপ্লয় করছে, এই জন্য রেটটা আরো ভালো মতো পড়ছে। অন টপ অফ ইট দেয়ার ওয়ার আ ফিউ ব্যাংকস, মানে বড় বড় ব্যাংক যাদের আসলে ডিপোজিট গ্রোথ হচ্ছিল প্রচুর, কিন্তু তাদের কোনো লোন গ্রোথ নাই। লো কস্ট ডিপোজিট হচ্ছিল, মানে তাদের কাসা রেশিও খুব ভালো, কিন্তু কোনো লোন গ্রোথ নাই। তো দে আর অলসো ভেরি অ্যাগ্রেসিভ ইন টার্মস অফ ইনভেস্টিং অর ডিপ্লয়িং মানি ইন ট্রেজারি। সো ওরা যখন দেখতেছিল যে 11-12% পাচ্ছি, তো দে ওয়ার অ্যাগ্রেসিভলি ইনভেস্টিং, ভাবতেছিল যদি আবার রেট ফল করে তাহলে আমি রেটটা পাবো না। সো এই অ্যাগ্রেসিভনেসের কারণে যেটা হলো রেটটা র্যাপিডলি ফল করছে। এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে ইকোনমি যতটুকু না পজিটিভ সাইন দেখাচ্ছে, হয়তো ইনফ্লেশন ফল করতেছে, থিংস আর ইমপ্রুভিং, বাট তার চেয়ে বেশি র্যাপিডলি হয়তো ট্রেজারি রেটটা ফল করে গেছে। সো এখন ডেফিনেটলি রেট শুড ফল ফর শিওর। এখন এত ফাস্ট হবে কি না, এটা এই কন্টিনিউ করবে কিনা, এটা নিয়ে ধরেন আমার মানে যাদের সাথে কথা বললাম ট্রেজারি, তাদের সাথে কথা বলে মনে হলো যে না, এই ফাস্ট কারেকশনটা হয়তো আর কন্টিনিউ করবে না। একটা হইতে পারে এইখানে স্লো ডাউন হয়ে যেতে পারে, আর একটা হইতে পারে হ্যাঁ এখান থেকে একটু বাড়তেও পারে, আবার স্লাইড একটা আপওয়ার্ড কারেকশন হইতে পারে। ধরেন কারণ ইউজুয়ালি তো মে জুনের দিকে গভর্নমেন্টের ট্রেজারি থেকে টাকা রেজ করার ডিমান্ড বেড়ে যায় এডিপি ইমপ্লিমেন্টেশনের জন্য ইয়ার এন্ডে, ফিসক্যাল ইয়ার এন্ডে। তখন যেটা হইতে পারে রেটগুলো আবার একটু বাড়তে পারে। বাট যেটা সবাই বলতেছে যদি বাড়েও আবার হয়তো 12-12.5% দিকে যাবে না, বাট 10.5টা হয়তো 11-11.5 হইতে পারে। এইটা একটা পসিবিলিটি আছে, যতটুকু পড়েছে তার অর্ধেকটা পর্যন্ত হয়তো হইতে পারে। আবার এমন হইতে পারে যে না, সেন্ট্রাল ব্যাংক মানে ব্যাংকগুলা আরো দে কন্টিনিউ টু ডিপ্লয় মোর ফান্ড ইন ট্রেজারি, তখন গভর্নমেন্টের ডিমান্ড বাড়ার পরেও ট্রেজারি রেট বাড়বে না। কারণ ব্যাংক এইটা এখন পুরোটাই ডিপেন্ড করে বড় বড় ব্যাংক যাদের কাছে ফান্ড আছে ওদের মানে ইনভেস্টমেন্ট বিহেভিয়ারের উপর। ইফ দে কন্টিনিউ টু বি টু বি অ্যাগ্রেসিভ অর টু বি ধরেন মোর কি বলা যায়, মোর ইন্টারেস্টেড টুয়ার্ডস ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডস, তাহলে কিন্তু বিলস অ্যান্ড বন্ডস রেট মানে সেন্ট্রাল মানে গভর্নমেন্টের ডিমান্ড বাড়ার পরেও রেট বাড়বে না। তো পুরোটাই ডিপেন্ড করে বড় বড় ব্যাংকের বিহেভিয়ারের উপর। বাট এটা ঠিক যে ম্যাক্রো ইকোনমিক ওয়াইজ ট্রেজারি রেট ফল করার কথা ছিল, এত অ্যাগ্রেসিভলি ফল করার কথা ছিল না।
আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রির ভেতরকার কম্পোজিশনটা যদি একটু আপনার কাছ থেকে বুঝতে পারি, যে সব ব্যাংকের কাছে তো সারপ্লাস নাই, ইনফ্যাক্ট সেন্ট্রাল ব্যাংকে আপনার মানি প্রিন্ট করে দিতে হচ্ছে, যেগুলো ট্রাবল ব্যাংক তাদেরকে, দ্য অ্যামাউন্টটা একদম কম না। যে আমরা যদি রাফলি বলি যে 80,000 কোটি টাকার মতো অন্তর্বর্তী সরকার আসার পরেই সেন্ট্রাল ব্যাংক দিয়েছে ব্যাংকগুলোকে বিভিন্ন রকম সাপোর্ট দিয়েছে, পুরোটাই হয়তো প্রিন্টিং না, আদার সবকিছু আদার ওয়ে অফ সাপোর্টিং। বাট যেটা হয়েছে, ধরেন দেয়ার আর ফিউ ব্যাংকস, ধরেন যাদের কাঁচা অনেক হাই, তারা লো কস্ট ডিপোজিট পাচ্ছে, কারণ ডিপোজিট তো একটা পার্টিকুলার রেটে গ্রো করতেছে, রাফলি অ্যারাউন্ড 7, 8, 9, 10%, বাট লোন তো গ্রো করতেছে না। এবং ভালো ভালো ব্যাংকগুলোর আপনি দেখবেন ডিপোজিট গ্রোথ 12%, 13%, 15, 20% গ্রোথ, ভালো ব্যাংকগুলোর, কিন্তু তাদের তো লোন গ্রোথ নাই, লোন গ্রোথ হয় 2%, 3%, at max 10%। তো দে হ্যাভ আ হাই সারপ্লাস অফ মানি, হ্যাভিং নো লোন গ্রোথ। তারা কি করতেছে, তারা বাধ্য হচ্ছে যে না ঠিক আছে অ্যাগ্রেসিভলি ট্রেজারি ইনভেস্ট করা ছাড়া কোনো উপায় নেই। যে পার্সোনাল লোন ডিপার্টমেন্ট থেকে যখন বা আপনার যে অফিসারদের যে দে ডেসপারেট টু, যে আপনার এই কোন কোন ব্যাংক থেকে আসে, যেমন আমি কয়েকটা ব্যাংকের নাম বলতে পারি, যে সে সিডি ব্যাংক বা ব্র্যাক, ইফ ইউ ক্যান নেম সাম আদার্স। না, যেমন ধরে মানে আপনি বলছেন কাদের কাছে এরকম সারপ্লাস ফান্ড, রাইট, লট অফ ব্যাংক, ধরেন আপনি যেটা বললেন সিডি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, দেন অলসো ধরেন ডাচ বাংলা ব্যাংক, তাদের কাঁচা অনেক কম। লার্জ ব্যাংকসগুলো ধরেন পূবালী ব্যাংক, এইরকম ব্যাংকগুলাও অনেক পরিমাণ তাদের কস্ট অফ ফান্ড খুব বেশি না, তাদের ডিপোজিট গ্রোথ হয় বিকজ দিস আর রিলায়েবল ব্যাংকস। বাট তাদের কিন্তু এখন যেহেতু পুরো ইকোনমিতে কোনো গ্রোথ নাই, তাদের লোন গ্রোথও নাই, তারা আসলে বাধ্য হচ্ছে অ্যাগ্রেসিভলি ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করার জন্য। সো এই কারণে রেটটা এত র্যাপিডলি ফল করছে। কারণ যেটা বললাম, তাদের অ্যাগ্রেসিভনেসের একটা রিজন ছিল, তারা অ্যান্টিসিপেট করতেছিল, অল অফ আস ওয়ার অ্যান্টিসিপেটিং যে একটা কারেকশন হবে এই মনিটারি পলিসিতে, পলিসি রেট কমাবে। ওরা যেহেতু কমায় নাই, এখন আমার কাছে মনে হয় একটা উইল সি আ স্টেবল, ইদার স্টেবল রেট অ্যারাউন্ড দিস রেট, অথবা এখান থেকে একটু স্লাইটলি আপওয়ার্ড কারেকশন হয়ে দেন আফটার জুন প্রবলি উই মাইট সি আনাদার মানে ন্যাচারাল কারেকশন অফ ট্রেজারি রেটস। হ্যাঁ, এটা আমার অ্যান্টিসিপেশন অ্যাবাউট ট্রেজারি। সো all of not only banks, ধরেন যাদের কাছে ইনস্টিটিউশনাল ফান্ড আছে সবাই ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করছে লাস্ট 2-3, ইন্ডিভিজুয়ালরাও করেছে। আপনি দেখেন আমরাও সেম গোস ফর প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, আমাদের যতটুকু ফান্ড আছে উই আর ট্রাইং টু ডিপ্লয় ইট as much as possible in treasury bills and bonds. Everybody is doing the same thing. So যেহেতু সবাই is moving to মানে flying to safety, তখন তো এখানে রেট ফল করারই কথা ছিল। এবং যেহেতু আমরা সবাই একটু হার্ডিং মেন্টালিটিও আছে আমাদের মধ্যে, সবাই একই কাজ করে একসাথে, এই কারণে রেটটা একটু অ্যাগ্রেসিভলি পড়ছে। তো এখন যেহেতু পলিসি রেটে কাট হয় নাই, আমার মনে হয় এখানে একটি স্টেবল আমরা রেট দেখবো এই রেঞ্জে, অথবা একটু কারেকশন হতে পারে আপওয়ার্ড। আর ইকোনমিক ফ্যাক্টর, আদার ফ্যাক্টরস যদি বলি আমরা, এক্সপোর্ট মোটা একটা চমৎকার রিকভারি আছে, রেমিটেন্স ইজ গুড, এক্স্যাক্টলি। আর ফিসকাল সাইডে আপনি যদি আপনার অ্যানালাইসিসটা শেয়ার করেন। ফিসকাল সাইডে একটু তো মানে ডিগ্রোথ আছে ট্যাক্স কালেকশনে, এটা এক্সপেক্টেডই ছিল, কারণ আপনি তো এক্সপোর্টের বাইরেও ধরেন কনজাম্পশন, ওভারঅল ইন্টারনাল কনজাম্পশন ফল করছে, মানে যেটা জিডিপি গ্রোথটা ফল করছে। আপনি দেখবেন ধরেন যারা মেজর, ধরেন ফর এক্সাম্পল BATBC, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এইটা একটা মেজর সোর্স অফ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট। আপনি দেখবেন ওদের কিন্তু হাই ভ্যালু যে সিগারেট কনজাম্পশন ফল করছে, লো ভ্যালু সিগারেটের কনজাম্পশন বাড়ছে। তো গভর্নমেন্ট হয়তো আবার দেখবেন এই জন্য মিড অফ দ্য ইয়ারে সিগারেটের উপর ভ্যাট আরও বাড়াইছে, বিকজ দেয়ার ইজ আ মানে ধরেন শর্টফল ইন রেভিনিউ কালেকশন। গভর্নমেন্ট আবার অন্যান্য কিছু প্রোডাক্টেও ভ্যাট বাড়াইছে টু টু ইনক্রিজ আ গ্যাপ। সো ওইটা আই হোপ যে যেহেতু ভ্যাট বাড়তেছে এবং হয়তো গ্যাপটা কমে আসবে। অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট আর স্পেন্ডিং ও কাট করছে, সিগনিফিকেন্টলি স্পেন্ডিং কাট করছে। সো ফিসকালে যে বাজেট ডেফিসিট, আই ডোন্ট সি ইট হ্যাপেনিং মানে ওয়াইডেনিং ফ্রম হিয়ার। তো এই হিসাবেও আমি মনে করি যে ট্রেজারির উপর প্রেশারটা কমই থাকবে। তো ট্রেজারি রেট এখান থেকে আই ডোন্ট সি যে আবার ইটস গোয়িং আপ 12-12.5% দেখতেছি না, নট এট অল। রেদার এখান থেকে ছোট্ট একটা আপওয়ার্ড কারেকশন হইতে পারে, নাও হইতে পারে, স্টেবল হয়ে আবার জুনের পর থেকে অথবা ধরেন এরপর থেকে ইট মাইট ফল ফার্দার। আমরা স্টক মার্কেটে ফিরে আসি। জি জি, যে একটা মোটামুটি এক প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে যে স্টক মার্কেটে বিভিন্ন ধরনের শেয়ারে যে যার মতো পজিশন নেওয়াতে ব্যস্ত, প্রফিট বুকিং হচ্ছে, প্রফিট হচ্ছে কিছু, আইরনিক্যালি বেশি হচ্ছে যে আপনার যে আমরা যেগুলোকে উইক ফান্ডামেন্টালস কোম্পানি মানে স্ট্রাগলিং কোম্পানি বলি, যে একটা থিওরির কথা অনেকে বলেন, আপনি ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ কাজ শুরু করেছেন, এন্ড ইউ হ্যাভ সো মেনি ক্লায়েন্টস, যে
লিকুইডেশন ভ্যালুর নিচে যখন স্টক চলে আসে জি, তখন সেগুলো আপনার যে আমরা বলি এন্টারপ্রাইজিং ইনভেস্টর তাদের জি, চোখে পড়ে। জি জি ওয়াল স্ট্রিটে যেটি একসময় বিভিন্ন ওয়েভে এসেছিল এবং প্রচুর M&A করে জি। তারা কিন্তু মার্কেটকে বুস্ট করেছে। জি 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 তো এখনকার ফান্ডামেন্টাল সিনারিওটা কি, হ্যাঁ। যে আপনি লিকুইডেশন ভ্যালুর নিচে কি পরিমাণ স্ট্রাগলিং কোম্পানি দেখছেন? মানে ধরেন আমি তো আর সবগুলো দেখি নাই, অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংকার আমি বলবো যে আমার নিউ ইনভেস্টমেন্ট ব্যাংকার, আমি ধরেন দুইটা লিস্টেড কোম্পানি, আই ক্যানট সে দেয়ার নেম, দে আর কানেক্টেড মানে উইথ আস, দে আর প্রবাবলি আওয়ার পটেনশিয়াল ক্লায়েন্টস, দে আর লুকিং ফর ধরেন দে আর লুকিং ফর মার্জার অ্যাকুইজিশন অপরচুনিটি, হ্যাঁ, M&A অপরচুনিটি তারা খুঁজতেছে। তো আমি যেটা দেখলাম ওদের, আমরা উই হ্যাভ ভিজিটেড দেয়ার ফ্যাক্টরিজ, বাট যেটা দেখলাম এবং আমাদের ক্লায়েন্টরা যারা পটেনশিয়াল যারা অ্যাকুয়ার করতেছে তারাও দেখছে, তো দেখা যাচ্ছে যে ধরেন লিকুইড মানে এদের নেট অ্যাসেট ভ্যালু আসলে ধরেন নেগেটিভ। তার মানে যে পরিমাণ লোন বার্ডেন আছে, ডেট বার্ডেন, ওর তুলনায় অ্যাসেট আরও কম, সো নেট অ্যাসেট ভ্যালুটা আসলে নেগেটিভ। সো এই সিচুয়েশনে আমি বলবো যে মানে এই ডিলগুলা এক্সিকিউট করা খুব ডিফিকাল্ট, কারণ যে এই কোম্পানিটাকে অ্যাকুয়ার করবে তার কিছু ডেট বার্ডেন অ্যাকুয়ার করতে হবে, অথবা যে সেল করবে তার সেল করার পরেও কিছু ডেট বার্ডেন নিজের ঘাড়ে নিতে হবে সেলারের। সো এই কারণে ডিলগুলা ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সিকিউট, বাট হোপফুলি উই উইল বি এবল টু সর্ট সামথিং আউট। বাট এইটা ঠিক যে মানুষ যে অ্যান্টিসিপেটটা করতেছে যে লিকুইডেশন ভ্যালুর নিচে হয়তো কোম্পানির শেয়ার প্রাইসগুলো চলে গেছে, এটা আমি খুব একটা আই ডোন্ট মানে এই লজিকটা আমি খুব একটা ধরেন পক্ষে না, আই ডোন্ট বাই দিস লজিক। কারণ আমি যদি একটু ভিতরে যেয়ে দেখি, দেখা যাবে যে ন্যাভটা দেখাচ্ছে ওটা অ্যাকচুয়ালি হয়তো কারেক্ট ন্যাভ না, মানে মার্কেট, হ্যাঁ, প্রচুর অনেক সংখ্যক কোম্পানির বাস্তবতা, জি, হয়তো কারেক্ট ন্যাভ না। দেখা যাবে মেশিনারিজ, মানে ফ্যাক্টরি ভিজিট করলে দেখা যাবে মেশিনারিজের কি অবস্থা, বিল্ডিংগুলো কত পুরনো হয়ে গেছে, হ্যাঁ, তারপরে ধরেন ল্যান্ড যতটুকু ভ্যালুয়েশন দেখায়, বাট অ্যাকচুয়ালি ধরেন ল্যান্ড ফর এক্সাম্পল একটা ছোট ল্যান্ড কিনতে গেলে যেরকম দাম, বাট আপনি যদি 100 ডেসিমেল বা 100 কাঠা ল্যান্ড একটা জায়গা থেকে কিনেন, দাম কিন্তু ফল করে বিকজ অফ দ্যাট হাই ভলিউম, রাইট? তখন পার ইউনিটের প্রাইস কিন্তু ফল করে। সো আপনি একটা এলাকায় 4% বা 4 কাঠা জমির যে দাম, ওইখানে 100 কাঠার জমির দাম কিন্তু সেম না। আবার একসাথে 100 কাঠা একসাথে করতে গেলেও খরচ বেড়ে যায়, একটা নতুন ফ্যাক্টরি করতে গেলে তখন বোঝা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দুইটা মেকানিজমই, মানে এখানে আমার কাছে মনে হয় ন্যাভ যতটুকু আমরা দেখতেছি, ধরেন ডিএসসি তে নিউজে দেখাচ্ছে বা ওদের ব্যালেন্স শিটে দেখাচ্ছে, অ্যাট অ্যাকচুয়াল ফ্যাক্টরি ভিজিট করলে দেখা যায় আসলে অত ন্যাভ নাই। আবার অনেকে যেটা করে, লোন এর অ্যামাউন্টটা আন্ডার রিপোর্ট করে, কারণ ব্যাংকগুলো থেকে ওরা হয়তো একটা নিয়ে রাখছে, একটা কোড অর্ডার নিয়ে রাখছে যে ঠিক আছে আমরা আপাতত প্রিন্সিপাল অ্যামাউন্টটা লোনে দেখাচ্ছি, বাট এরপরে অনেক টাকা দেখা যায় ইন্টারেস্ট জমে আছে, ওরা এত বছর পে করে নাই। সো মিসরিপোর্টিংও আছে। ব্যাংকগুলো ওদেরকে সাপোর্ট, যেহেতু পুরানো এন্টারপ্রেনার্স, আগের সম্পর্ক, ব্যাংকগুলো ওদেরকে ওইভাবে সাপোর্ট করতেছে। বাট অ্যাকচুয়ালি যখন ট্রানজাকশন হবে তখন তো ইট উইল বি অন দ্য রিয়েল ধরেন লোন সাইজ অ্যান্ড রিয়েল মার্কেট ভ্যালু অফ দ্য প্রপার্টি অ্যাসেটস। সো দেখা যায় যে ইভেনচুয়ালি না নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ হয়ে যায়। সো খুব একটা আমি করবো পাবলিক যারা ইনভেস্ট করতেছে, রিটেল ইনভেস্ট, তাদেরকে একটু বুঝে শুনে এগুলো ইনভেস্ট করা উচিত। মানে স্পেকুলেটিং এন্ড ট্রেডিং, হ্যাঁ, স্পেকুলেশন হচ্ছে, বাট আই ডোন্ট, মানে আমি বলবো যে সো দ্যাট মানে মানুষ যাতে এখানে আবার যাতে ট্র্যাপ না হয়ে যায়, একটু বুঝে শুনে যাতে স্পেকুলেশন ইনভেস্টমেন্টের দিকে যায়। এবার তাহলে আমরা এই যে 25 সালের জন্য আপনার তো ক্লিয়ার অ্যানালিসিস ছিল অ্যাবাউট ব্যাংকস, আমরা যদি বলি লাস্ট ইয়ারে যারা ব্যাংকগুলোর ডিভিডেন্ড খেয়েছে, আমরা যদি আমাদের বাংলায় বলি, তারা গেইন করেছে, দ্যাট ওয়াজ এ ডিসেন্ট রিটার্ন। এক্স্যাক্টলি। এক্সপেকটেশন হয়তো অনেকে করছিল ক্যাপিটাল গেইনের, সেটা মার্কেট পরিস্থিতি বা ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে অবস্থা, এখন আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি আই মিন যে পকেটে ভাগ করা, আমরা বলতে পারি যে একদল হচ্ছে যে এনএভি আই মিন যে অনেক নিচে, নেগেটিভ ভ্যালু তাদের আছে, আবার আরেক দল আছে যে মানে ফ্লাডিং অন ফান্ডস এন্ড অনেক হাই গ্রোথ, আর আরেক দল আছে যে যারা একটা স্টেডি ডিসেন্ট ব্যাংকিং করে যাচ্ছে। তো সবকিছু মিলে এই বছর ব্যাংকের ডিভিডেন্ড খাবো কি খাবো না, কোন ব্যাংকের আপনি আপনার প্রেফার্ড? অবশ্যই ডিভিডেন্ড ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, ওয়াই নট, অবশ্যই ডিভিডেন্ড আমার মতে সবার এনজয় করা উচিত। যদি বলে যেসব ব্যাংকে আপনি দেখবেন ডিভিডেন্ড ইল্ড 10-এর কাছাকাছি আছে, আপনি যদি একটু ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেট করেন,
7, 8, 9, 10%, 11-12% ডিভিডেন্ড আছে, বাট রিস্ক ওইখান থেকে রিস্কি ব্যাংকগুলোকে বাদ দিয়ে দেন। ওকে, রিস্কি ব্যাংক আপনি বুঝেই যাবেন, আপনি এই নিউজ নামগুলো ঘাটলেই সবাই জানে আসলে। নিউজ ঘাটলেই বুঝে যাবেন। বাদ দিয়ে ডিসেন্ট যেটা বললেন, দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ভেরি গুড, একটা হচ্ছে ধরেন গুড। ধরেন ভেরি গুড ব্যাংকগুলো আমরা চিনি, গুলো আবার হচ্ছে যে ইল্ডটা একটু কম কম কম, বাট তারপরে কিন্তু আপনি দেখবেন 7-8% মতো ইল্ড আছে কিছু কিছু ভালো ব্যাংকের। আর আর যদি গুড ব্যাংক যান 10%, 9%, 8%, মানে 10-7% পর্যন্ত একটা ইল্ডের মধ্যে আপনি, ওয়াই ডোন্ট ইউ এনজয় দ্যাট ইল্ড? ইটস আ ডিসেন্ট ইল্ড। আপনি হ্যাঁ ট্রেজারি রেট থেকে কম, বাট এখানে তো আপনার ক্যাপিটাল গেইনের সুযোগও আছে। সো অ্যান্ড অলসো ধরেন ক্যাপিটাল গেইনের সুযোগ আমি বলবো যে নট ধরেন 10%, ইট ক্যান বি ইভেন মোর। হ্যাঁ, সো আপনার এক্সপেক্ট রিটার্ন শুড বি ক্যান বি বিট অ্যারাউন্ড 20% ডিভিডেন্ড প্লাস ক্যাপিটাল গেইন। সো আই থিঙ্ক ইটস আ ডিসেন্ট রিটার্ন এরকম ইকোনমিক সিচুয়েশনে। সো আই উড মানে সাজেস্ট এভরিওয়ান যে আপনারা ভালো ভালো ব্যাংক, গুড অ্যান্ড ভেরি গুড, দুই রকমের ব্যাংকে আপনারা ইনভেস্ট করেন ডিভিডেন্ডের জন্য। এবং আই থিঙ্ক দ্যাট ইজ দ্য, মানে এই মুহূর্তে যদি ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট বলি, এটা হচ্ছে ওয়াইজেস্ট থিং টু ডু ক্যাপিটাল মার্কেটে, অ্যাপার্ট ফ্রম ট্রেজারি। এটাই আমি সাজেস্ট করবো সবাইকে। এর বাইরে এখন এক্সপ্লোর করা মানে বা এক্সপেরিমেন্ট করার দরকার নেই রিটেল ইনভেস্টরদেরকে। যারা মিস রিপোর্ট করে, আমরা ম্যানুফ্যাকচারিং বা আদার সার্ভিসেস কোম্পানি যদি বলি, তাদেরকে বাদ রেখে, জি, কর্পোরেট আর্নিংস তো স্ট্রেসড ফর ইয়ার্স, টানা 3 বছরের মতো মোটামুটি হয়তো একটা কোয়ার্টার ভালো করছে বা দুইটা কোয়ার্টার ভালো করছে, পরের কোয়ার্টারে খারাপ করছে। তো এখানে একটা রিয়েল টার্ন অ্যারাউন্ডের পসিবিলিটি কতটা দেখছেন? আছে, অবশ্যই আছে, টার্ন অ্যারাউন্ডের পসিবিলিটি আছে, বাট ইট উইল টেক টাইম। পার্টিকুলারলি ধরেন সেক্টর যদি বলে দেই, ফর এক্সাম্পল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সিমেন্ট, রড, হ্যাঁ, তারপরে সিরামিক্স, হ্যাঁ, এটা সবাই টার্ন অ্যারাউন্ড করবে, সবগুলো সেক্টরই ধরেন একদম বটমে আছে। বাট একটু সময় লাগবে। এই বছর মানে ইলেকশন না হওয়া পর্যন্ত নোবডি ইজ কনসিডারিং নিউ ইনভেস্টমেন্টস, লার্জ ইনভেস্টমেন্টস। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কিছু মানুষজন বাড়ি ঘর করবে, ছোট ছোট এলাকা ভিত্তিক হবে, বাট গভর্নমেন্ট প্রজেক্টস বা ইনস্টিটিউশনাল লার্জ প্রজেক্টস হচ্ছে না। ফর এক্সাম্পল, আমরা লাস্ট উইকে আই ওয়েন্ট টু চায়না চেম্বার ফর আ মিটিং। তো চায়না চেম্বারের I was meeting one of the officials, so they were saying যে চাইনিজ বা ইনভেস্টার্স বা ফরেন ইনভেস্টাররা তো তাদের একটা কাজ থাকে যে ধরেন লবি করা উইথ দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস, যাতে তাদের ইনভেস্টমেন্টসগুলা দে ক্যান ব্রিং ইন দ্য কান্ট্রি। সো দে আর সেইং যে দে আর অল ওয়েটিং যে কবে ইলেকশন হবে, যাতে দে ক্যান লবি উইথ দ্য, মানে নট কার সাথে লবি করতে হবে, এক্স্যাক্টলি নট দ্য ইন্টারিম গভর্নমেন্ট বাট দ্য পার্মানেন্ট গভর্নমেন্ট ফর দ্য নেক্সট 5, যারা বা সলিড একটা 5 ইয়ারের একটা স্টেবল গভর্নমেন্টের সাথে করবে। সো ওই জিনিসটা আমার মনে হয় যতক্ষণ না হচ্ছে, এই বড় বড় সেক্টরগুলো, কনস্ট্রাকশন পার্টিকুলারলি কনস্ট্রাকশন অ্যান্ড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে ইট উইল টেক টাইম। সেম গোস ফর ধরেন ইন্টারেস্টে যতক্ষণ না ফল করে, একটা সাইকেলটা আবার চেঞ্জ হয়, ততক্ষণ পর্যন্ত এই কনজিউমার ডিউরেবলস, কনজিউমার ইলেকট্রনিক্স বলি, এইগুলাও সময় লাগবে রিকভার করতে। সো রিকভার অবশ্যই হবে, পিপল শুড কিপ ওয়াচিং দোজ নেমস, বাট এখনই না, মানে এখন এগুলায় টাকা ঢোকানোর সময় এখনো হয় নাই, আরেকটু ওয়েট করি আমরা। বাট উই কিপ অবজার্ভিং এই সেক্টরগুলো কি হইতেছে। তো আই গেস রিকভারি তো অবশ্যই হবে, অবশ্যই হবে। গ্লোবাল ইকোনমি কি যে একটা ইন্টারেস্ট রেট সাইকেল রিভার্সালের দিকে যাচ্ছে, অর ইটস আই মিন টেম্পোরারি আপস এন্ড ডাউনস? না, আমার মনে হয় যাচ্ছে, গ্লোবাল ইকোনমি যাচ্ছে, আমাদের ইকোনমিও যাচ্ছে। বাট আমাদের ইকোনমিতে যেটা হয়েছে, ধরেন দেয়ার আর 2 ফোর্সেস ইন আওয়ার ইকোনমি। একটা হচ্ছে ইকোনমিক, আর একটা হচ্ছে পলিটিক্যাল। ইকোনমিক ফোর্সেস আর অল পজিটিভ, টু বি অনেস্ট। ইন্টারেস্ট রেটস ফলিং, সেটা যে অ্যাগ্রেসিভলি ফল করছে হয়তো এই অ্যাগ্রেশনটা থাকবে না, বাট গ্র্যাজুয়ালি ফল করবে। এটা 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 এভরিবডি মোটামুটি ইজ অন দ্য সেম পেজ। তারপরে ইনফ্লেশন ইজ অলসো ফলিং, উইল গ্র্যাজুয়ালি কিপ ফলিং হোপফুলি। এমন হতে পারে রোজা একটু বাড়তে পারে, উই ডোন্ট নো, আবার হয়তো এরপরে ফল করবে হোপফুলি। দেন এক্সপোর্টস ডুইং গুড, রেমিটেন্স আসতেছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট দেখবেন পজিটিভ হচ্ছে, আমার রিজার্ভ ইজ স্টেবল, গ্রোয়িং গ্র্যাজুয়ালি। সো এই সিচুয়েশনে ইকোনমিক ফোর্সেস আর অল পজিটিভ, আই উড সে। হ্যাঁ, এখন বাট দেয়ার ইজ আনসার্টেনিটি অ্যাবাউট পলিটিক্যাল ফোর্সেস। এই জন্যই ধরেন দুইটা ফোর্সের যেহেতু একসাথে একদমে মানে একই তালে চলতেছে না, এই জন্য মার্কেট দেদুল্যমান। মার্কেটে এখনো কনফিউশন আছে, এখনো মানুষজন ইন্টারেস্টের ফল করার পরে কি বলে স্টিল স্কেপটিক্যাল, যে মার্কেটে টাকা ঢুকাবো নাকি এখন ট্রেজারিতে থাকবো, আর একটু ওয়েট করি দেখি কি হয় ইলেকশনটার পরে। সো অল দিস থিংস, এই দুইটা ফোর্সেস আসলে দুই রকম হওয়ার কারণে মার্কেট এখনো সাইডওয়েজে থাকতেছে। বাট যেহেতু ইকোনমিক ফোর্সেস আর অল গুড, আমার মনে হয় মার্কেট এইখান থেকে আমি আর
বড় কোনো কারেকশন দেখি না, টু বি অনেস্ট। এখান থেকে আই ডোন্ট সি লার্জ গভর্নমেন্ট কারেকশন। মনে হচ্ছে যে ওই যে আইএমএফ এর সাথে একটু বার্গেইন করার একটা মুডে এসছে আফটার দ্য রিসেন্ট ইমপ্রুভমেন্টস, রাইট। যে এর কনসিকুয়েন্স অর ইম্প্যাক্টস। না, আমার মনে হয় এখন এইটার খুব একটা সময় যেটা হইতো আমরা একদম উই ওয়ার অল ওয়েটিং যে কবে আইএমএফ এর টাকা ঢুকবে, আদারওয়াইজ তো বিল পে করতে পারবো না, এমন একটা অবস্থা। এবার এখন ওই সিচুয়েশন আর নাই। ওকে, মানে এখন যেভাবে আপনি যদি রেমিটেন্সই আমাদের প্রতি মাসে $500 মিলিয়ন রেমিটেন্স থেকে আসতেছে অ্যাডিশনাল। আগে হয়তো আসতো 1.7 1.8 বিলিয়ন ডলার, এখন 2.2 2.3, মানে $500-600 মিলিয়ন তো অ্যাডিশনাল রেমিটেন্স থেকে আসতেছে। ইনফ্যাক্ট গতকাল সেন্ট্রাল ব্যাংক গভর্নর বলল যেটা আরো বাড়ানো সম্ভব যদি ইফ উই ক্যান স্টপ দ্য হুন্ডি ফার্দার, রাইট, কাট দ্য হুন্ডি চ্যানেল ফার্দার। সো আই গেস ওই সিচুয়েশন এখন আর বাংলাদেশ নাই যে আইএমএফ টাকা না দিলে আমার তো বিল পে করতে পারবো না, ব্যাপারটা ওরকম এখন আর নাই। সো বাংলাদেশ হ্যাজ দ্যাট bargaining power right now. As I was saying, economic forces are all positive in the right track. So now যদি political forces গুলা right track এ চলে আসে, if people can see যে না there is a election happening and also ধরেন আর ওইরকম uncertainty নাই about power transition, আমার মনে হয় লোকাল পলিটিক্স মোটামুটি নিউজ পেপার এন্ড মিডিয়াতে আমরা সবাই পড়তেছি। গ্লোবাল ফ্যাক্টরস গুলোতে লাইক 25 সালের জন্য কোনো মেজর কোনো রেড ফ্ল্যাগ না। আমি তো ধরেন যতটুকু দেখতেছি, ফর এক্সাম্পল মানে আফটার ট্রাম্পস পাওয়ার টেকিং ট্রাম্প ইজ মোর ফোকাসড অন বিজনেস। তো উনি হয়তো লেটস এ বড় বড় ইকোনমির সাথে চায়না ইন্ডিয়ার সাথে হয়তো হি উইল গেট ইনটু ধরেন ধরেন ট্যাক্স কনফ্লিক্ট, বাট হি ইজ নট লাইক এখান থেকে ওয়ার বা অন্য কিছু হি ইজ নট এক্সপেক্টিং। ওদের পলিসি যেটা বুঝতেছি দে আর মোর ইনটু ধরেন যাতে আমেরিকার রেভিনিউ কালেকশন বাড়ে, আমেরিকা থেকে যাতে এক্সপোর্ট বাড়ে, মানে মানুষ যাতে বাধ্য হয় আমেরিকা থেকে আরো কিনতে, আমেরিকা যাতে জব ক্রিয়েশন হয়। সো দে আর মোর ইনটু ধরেন বিজনেস অ্যান্ড জব ক্রিয়েশন রেদার দেন অন ধরেন ওয়ার ড্রিভেন স্ট্র্যাটেজি। সো আমার মনে হয় যে গ্লোবালি অলসো দে আর ট্রাইং টু ধরেন ইউক্রেন রাশিয়া ওয়ারটাকে বন্ধ করার চেষ্টা করতেছে, ওইখানে মিডল ইস্ট থেকে দে আর ট্রাইং টু স্টেবিলাইজ যাতে ঠিকঠাক হয়ে যায়। সো আই ডোন্ট সি ধরেন এখান থেকে মেজর গ্লোবাল কনফ্লিক্ট হ্যাপেনিং। আর আমাদের আর ওইটার খুব একটা মেজর ইম্প্যাক্ট যে আমাদের এখানে পড়বে যদি আমরা যদি পলিটিক্যালি উই আর অন দ্য রাইট ট্র্যাক, ইকোনমি যদি ঠিকঠাক মতো চলে, ওইটার খুব একটা ইম্প্যাক্ট এখানে আর পড়বে না। সিন্স আমাদের এখানে আসলে মানুষজন আমার কাছে মনে হয়েছে যে ইউক্রেন রাশিয়া ওয়ার এগুলো একটু বড় করে ধরেন প্রচার করছে, বাট অ্যাকচুয়ালি ইন্টারনাল ইকোনমির অবস্থায় যে উইক ছিল ওইটাকে মানুষ মনে করছে ওইটার চেয়ে বেশি হয়তো ইউক্রেন রাশিয়া ওয়ারের ইম্প্যাক্ট পড়ছে বেশি। আমরা ভালনারেবল, আমাদের নিজেদেরই এরকম একটা ফ্রেজাইল অবস্থা ছিল যে মিনিমাম শকটুকু আমরা নিতে পারিনি। বাট ইফ উই আর স্ট্রং ইকোনমিক্যালি এন্ড পলিটিক্যালি উই আর অন দ্য রাইট ট্র্যাক, যদি গ্লোবালি কোনো ঘটনা ঘটেও আই ডোন্ট থিঙ্ক যে এটার ইম্প্যাক্ট আগের মতো এত বেশি পড়বে। সো আই গেস আগে যেটা হইতেছিল যে ইউক্রেন রাশিয়া ওয়ারটাকে অনেক বেশি বড় করে দেখানো হইতেছিল যে, বাট অ্যাকচুয়ালি ধাক্কাটা এসেছিল, বাট ইটস মোর আমার কাছে মনে হচ্ছে আমাদের ইকোনমিক ভালনারেবিলিটি ছিল বেশি। আপনি বছরের পর বছর আপনি ইন্টারেস্ট রেট কারেন্সি সব আটকে রাখবেন যে আপনার কি বলে যে একটা ডিক্রি দিয়ে। এক্স্যাক্টলি। তো সো এটার তো ইম্প্যাক্ট আপনার যখন এটা আপনি আর এফোর্ড করতে পারবেন না, কনসিকুয়েন্সটা আপনাকে ফেস করতে হচ্ছে। বাট ইউ থিংক কারেন্সি এক্সপেকটেশন কি আপনার? কারেন্সি আই সি যে ধরেন এটা স্টেবলই থাকবে। মানে আমি কিন্তু লাস্ট বার এসে বলেছিলাম যে কারেন্সি 120-25 এই রেঞ্জেই থাকবে। ইট ওয়াজ প্রবাবলি 4 months 5 months ব্যাক, এখন ওই রেঞ্জেই আছে। সো এইখান থেকে মেজর কারেকশন দেখি না ভাইয়া, কারণ অ্যাজ ওয়াই সেইং রেমিটেন্স তো ভালো আসতেছে, এক্সপোর্টও রিকাভারিং, আর এখানে আবার চায়নার সাথে যদি কনফ্লিক্ট হয় বাংলাদেশে আরো অর্ডার আসবে এক্সপোর্টের জন্য। সো ইটস আ গুড টাইম অ্যাহেড ফর বাংলাদেশ ইকোনমি, আই হোপ ইনশাল্লাহ। তো কারেন্সিও মানে হ্যাঁ 2-3% কারেকশন তো হবে। অ্যাজ প্রতি সবসময় আমি এসে বলি আমরা তো একটা নেট ইম্পোর্টিং কান্ট্রি, উই আর আ নেট ইম্পোর্টার কান্ট্রি, আমাদের কারেন্সি একটু ডেপ্রিসিয়েট করবে, এটাই খুব স্বাভাবিক। বাট যেটা আমরা দেখছিলাম র্যাপিড ফল ইন টাকা ভ্যালু, এটা হবে না হোপফুলি ইনশাআল্লাহ। আপনি নতুন প্রতিষ্ঠানে, আমি যতটুকু খবর পেয়েছি ফ্লোটিং অন হিউজ ফান্ডস, যে আসলে আমরা 100 কোটি টাকার হাইপোথেটিক্যাল অ্যালোকেশনে যদি বলি জি রাইট নাও, আপনি কি করবেন এই 25 সালে? আপনাকে আই থিংক এই মুহূর্তে একটু কনফিউজড, টু বি অনেস্ট। কনফিউশনটা এই কারণে যে ট্রেজারি এটা এত র্যাপিডলি ফল করবে এটা নোবডি এক্সপেক্টেড। সো আমরা গত বৃহস্পতিবার পর্যন্ত অনেক ট্রেজারি যারা ম্যানেজ করার সাথে কথা বলছি, দুইটা ভিউ পাইছি। একজন বলছে যে না এখান থেকে স্টেবল হবে, আরেকজন বলছে এখান থেকে একটু বাড়তেও পারে। সো আমি এখন ওয়েট করতেছি যে আসলে বাড়লে আরো টাকা ঢুকাবো নাকি এখনই টাকা ঢুকাই ফেলবো।
সো দ্যাট ইজ ওয়ান, বাট ট্রেজারি ইজ ইন মাই প্রায়োরিটি। আর যেটা করতেছি যে ধরেন ব্যাংকিং সেক্টরে উই আর প্রেফারিং, ইকুইটি মার্কেটে ব্যাংকিং সেক্টরে প্রেফার করতেছি। ব্যাংকস উইথ ধরেন সলিড ব্যালেন্স শিট বাট গুড ডিভিডেন্ড দেয়, এরকম ব্যাংকগুলোকে আমরা প্রেফার করতেছি। ইফ ইউ ক্যান নেম সাম অফ দেম। নাম তো ধরেন, যেহেতু আমাদের ইন্টারনাল ফান্ড তো আমরা ওইভাবে নামটা বলতে পারবো না, বাট আপনি বুঝে যাবেন। কারণ আমি বলে দিই অ্যারাউন্ড 10% ডিভিডেন্ড ইল্ড আছে এরকম কিছু ব্যাংক, বাট ব্যালেন্স শিট সলিড 7, 8, 9, 10% ডিভিডেন্ড ইল্ড। আপনি হয়তো এরকম ক্যালকুলেট করলে 4-5টা ব্যাংকই পাবেন, খুব বেশি ব্যাংক পাবেন না। বাট আই ক্যান সে আ ফিউ নেমস যারা ধরেন যাদেরকে আমরা ইনভেস্ট করছি। ধরেন এটা হয়তো সবাই জানে, ব্র্যাক ব্যাংক, হ্যাঁ, সিটি ব্যাংক, এই ব্যাংকগুলো সবাই জানে। এছাড়া আরো কয়েকটা ব্যাংক আমরা অ্যাড করছি। মানে আমরা বেটার গভর্নমেন্ট, সলিড ব্যালেন্স শিট, কম্পারেটিভলি মানে মাচ বেটার এন্ড অলসো গুড ডিভিডেন্ড। দ্যাটস ইট। এর বাইরে আর কোথাও ঢুকতেছি না। ট্রেজারি আমরা যদি পোরশন বলি, লাইক ব্যাংকিং স্টক এন্ড ট্রেজারি, এখন আমাদের বেসিক্যালি 50-50 হয়ে গেছে। মানে আমার টোটাল অ্যালোকেশনের 50% ট্রেজারি, 50% ইকুইটি মার্কেট। ইকুইটি মার্কেটে ফ্রেশ ইনভেস্টমেন্ট যতটুকু করতেছি, ধরেন কিছু শেয়ারে প্রফিট নিয়ে আবার ব্যাংকে ঢুকতেছি। এই ব্যাংকগুলোর আর্নিংস ফোরকাস্ট কি আপনার? আর্নিংস তো মাছ পের আপনি 9 মান্থ পর্যন্ত দেখবেন সবগুলো ব্যাংকের আর্নিংসে গ্রোথ ছিল। আমি আবার ওই ব্যাংকগুলোই ঢুকতে যাদের প্রভিশন কাভারেজ ঠিকঠাক আছে। মানে এমন যাতে না হয় ডিসেম্বরে অনেক প্রভিশন নিয়ে পরে ইয়ার এন্ডে আর কোনো আর্নিংস নাই। সো আমরা ব্যাংকে ঢোকার আগে প্রভিশন কাভারেজটা দেখে নিচ্ছি। প্রভিশন কাভারেজ যদি অ্যারাউন্ড 100% হয়, উই আর সেফ। আর এই যে সামনে আপনার যে এনপিএল অ্যাড্রেস করার ক্ষেত্রে নিয়ম কানুন আরো টাইটেন হচ্ছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাচ্ছে, এর ইমপ্যাক্ট কি দেখছেন? যাদের ধরেন অলরেডি প্রভিশন কাভারেজ 100% প্লাস, ওদের তো খুব একটা টেনশন নাই। আবার কিছু ব্যাংক আছে অলরেডি ইন্টারন্যাশনালটা ফলো করেই হাই প্রভিশন কাভারেজ নিয়ে রাখতো, সো ওদের তো আরও কোনো টেনশন নাই। সো এটা নিয়ে আমরা মোটামুটি এই জন্যই হাই প্রভিশন কাভারেজওয়ালা ব্যাংকগুলোতেই ঢুকি, যাদের প্রভিশন কাভারেজ ধরেন মানে আর্নিংস অনেক ভালো, বাট প্রভিশন কাভারেজ 30, 40, 50%, তার মানে অ্যাকচুয়ালি আর্নিংস রিয়েল আর্নিংস না, ও ঠিক মতো প্রভিশনিং করে নাই। আর বিয়ন্ড ব্যাংকিং সেক্টর, যে কোন সেক্টর বিয়ন্ড ব্যাংকিং সেক্টর, টু বি অনেস্ট আমি রিসেন্টলি প্রফিট নিয়েছি। বিয়ন্ড ব্যাংকিং সেক্টর যা ছিল প্রফিট নিয়েছি যতটুকু পারছি। খুব একটা লিকুইডও না বাজার যে আমি খুব বেশি প্রফিট নিতেও পারতেছি না, বিকজ উই হ্যাভ আ লার্জ ফান্ড। সো যতটুকু পারতেছি প্রফিট নিচ্ছি। আর এর বাইরে উই আর ওয়াচিং আ ফিউ স্টকস যেগুলো কিনা ধরেন জুন এন্ড কোম্পানি, অ্যান্ড অলসো দে আর এক্সপেক্টেড টু গিভ আ গুড ডিভিডেন্ড। মানে একটু স্ট্র্যাটেজি আর ডিভিডেন্ড ড্রিভেন হয়ে গেছে, কারণ এবং জুন এন্ড স্টক ডিফেন্সিভ সেক্টর এবং তারা আর্নিং সোফার গুড এবং ভালো ডিভিডেন্ড দিবে, এরকম স্টকগুলো দেখতেছি। বাট এটা এখন কিনতেছি না, বিকজ ইটস প্রবাবলি টু আর্লি টু বাই, বিকজ আমরা এখন ধরেন ফান্ডকে তো we don't have that luxury to keep the fund lazy or sitting down. So আমরা এখন রোল করতেছি ফান্ড ইন দ্য ব্যাংকিং সেক্টর। once we are done with banking sector, we'll probably jump into those names. Okay, আর ইন্ডেক্সে লোয়ার রিস্ক কতটা আছে? না, আমি একটু আগে বললাম, হ্যাঁ আমার কাছে মনে হয় ইন্ডেক্স এখান থেকে আই ডোন্ট সি ধরেন হ্যাভিং এনি মানে লার্জার কারেকশন। হয়তো কিছু ছোটখাটো 100-150 পয়েন্ট তো পড়তেই পারে, পার্ট অফ ডেইলি লাইফ। এর চেয়ে বেশি দেখি না, কারণ দুইটা ফোর্স তো, যেটা বললাম ইকোনমিক ফোর্স আর ডুইং গ্রেট। এখন পলিটিক্যাল ফোর্স এর আনসার্টেনিটি যদি কমে যায়, ইন্ডেক্স উইল অ্যাকচুয়ালি কিপ মানে স্টার্ট ফ্লাইং আমার মনে হয় এখান থেকে। বাট ওইটা এখনো হচ্ছে না। পলিটিক্যাল ফোর্সেসটাই এখন পর্যন্ত মানুষের মাথায় টেনশন, যে কবে হবে বা ইলেকশন, মানে মানুষ এখনো শিওর না। তো যখন এই শিওরিটিটা পেয়ে যাবে, তখন কিন্তু মানে পিপল উইল নট স্টপ। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই। প্লেজার ভাই, প্লেজার। দর্শক, সুদের হার, ট্রেজারির সুদের হার কিন্তু বেশ পড়েছে, সেখান থেকে এখানেই এই স্তরে কিছুটা স্টে করতে পারে, অথবা যে শার্প ফল হয়েছে তার কিছুটা আপওয়ার্ড কারেকশন একটা টেম্পোরারি হতে পারে। কিন্তু ট্রেজারিতে তিনি বলছিলেন যে পর্যাপ্ত বিনিয়োগ করতে চাচ্ছেন। আর এর বাইরে ব্যাংকিং সেক্টরে যেগুলো ভালো শেয়ার আমরা বলি, যাদের ব্যালেন্স শিটে সমস্যা নেই, যারা কনজারভেটিভলি আপনার তাদের এনপিএল অ্যাড্রেস করতে যথেষ্ট প্রভিশন রেখেছে, তাদের ডিভিডেন্ড ইল্ড 7 থেকে 10-এর মধ্যে থাকলে তিনি বলছেন যে এই ডিভিডেন্ডটা আসলে এনজয় না করার কোনো কারণ নেই। আর কর্পোরেট আর্নিংস, অনেক কোম্পানি আমরা জানি যে ভালো মন্দ মোটামুটি সবসময় ভালো ম্যানেজ করে যাচ্ছে। আর ওভারঅল একটা কথা তিনি বলছেন, দেশের অর্থনৈতিক সূচকগুলো
আগের চাইতে বেটার অ্যান্ড দিজ আর ইমপ্রুভিং। আর রাজনৈতিক ডিরেকশনটা আসলে সব ধরনের বিনিয়োগকারীরাই, এটি আমরা বিদেশি বিনিয়োগকারী, তার আলোচনায় উঠে এসছে, বিদেশি বিনিয়োগকারী থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তা, পুঁজিবাজারের বিনিয়োগকারী, সবাই আসলে এর একটা মানে কি বলে যে ডিরেকশনটা বোঝার চেষ্টা করছেন। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।